টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যারা ঘরে বসে এই অনুষ্ঠানটি টেলিভিশন সরাসরি টেলিভিশন সেটে দেখছেন অথবা একটু পরে সংযুক্ত হবেন, অথবা যারা ফেসবুক লাইভে দেখছেন এই মুহূর্তে, কিংবা সময় সুযোগ মতো পরবর্তীতে ইউটিউবে দেখবেন, তাদেরকেও আগাম শুভেচ্ছা জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি আমরা অন্তত জানি যে আমাদের একটা স্বপ্নের বিষয়, স্বপ্নের আকাঙ্ক্ষার একটি বিষয়, বাড়ি কেনা বেচার। বাড়ি কেনা বেচা হতেই পারে, এটা হয়তো অনেকেই বলতে পারে যে এটা তো সিপিএদের কথা বলার কথা, কিন্তু আমরা সেদিকটা যাব না। আমরা যাব বাড়ি কেনা বেচার যে আইনগত দিকটা। আপনি যে বাড়ি, কোথায় বাড়ি কিনবেন, কিভাবে কিনবেন, যে বাড়িটি কিনছেন সেই বাড়িটি ভাড়াটে সহ কিনছেন কি ভাড়াটে ছাড়া কিনছেন, অথবা সেটা কত টাকায় কিনছেন, যে লোন নেবেন তার আইনগত যে বিষয়গুলো আছে, ইত্যকার বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এর বাইরে ইমিগ্রেশন সংক্রান্ত কথা তো আছেই। সেসব বিষয়ে যে সমস্ত সুপ্রিয় দর্শকদের সমস্যা আছে, তারা যদি আমাদের টেলিভিশন স্ক্রিনে ভেসে ওঠা টেলিফোন নাম্বারটি, অথবা আমি বলে দিচ্ছি 6463079828, এই নাম্বারে ফোন করে তাদের ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো সমস্যার যদি প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলোর জবাবও আমরা আপনাদেরকে অত্যন্ত সুন্দরভাবে দেব, এবং সে যে উত্তরগুলোর মাধ্যমে বা যে উত্তরগুলো পেলে আপনাদের সেই সমস্যাগুলোর সমাধান হয়, সেই চেষ্টাও আমরা করব। আর এই সমস্ত বিষয় নিয়ে সুপ্রিয় দর্শক কথা বলার জন্যে যিনি আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন, তিনি মাস্টার অফ লজ এবং আমাদের কমিউনিটি লিডার মিস্টার মোহাম্মদ এন মজুমদার। মোহাম্মদ এন মজুমদার, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ অনেক ধন্যবাদ মিস্টার মজুমদার। আমরা যে কথা দিয়ে শুরু করেছিলাম যে বাড়ি কেনা বেচা, এটা হয়তো সিপিএরা কথা অনেক সময় বলে, কিন্তু আমরা এর আইনগত দিকটি নিয়ে কথা বলতে চাই। এর বিভিন্ন দিক রয়েছে, যে বিষয়গুলো নিয়ে যদি আপনি একটু খোলাখুলিভাবে আলোচনা করেন, এবং এরপরে যদি প্রশ্নও আসে, ইমিগ্রেশন সংক্রান্ত যে প্রশ্নগুলো আসবে সেগুলোরও যদি খোলামেলা যে জবাবগুলো আপনি দেবেন, এগুলো বিষয় নিয়ে আমরা আজকে কথা বলতে চাই আপনার সঙ্গে। এখন আমরা বাড়ি কেনা বেচার আইনগত দিক কী কী আছে, কোনটা সুবিধাজনক, একটা বাড়ি, দুটো বাড়ি, তিনটা বাড়ি রেখে কোনটা বা কিভাবে কেনা, কিভাবে বেচায়, কোনটা সুবিধাজনক, আইনগত দিক থেকে যেটা রাখলে আপনার বাড়িটা কখনোই আপনার হাতছাড়া হবে না, ইত্যকার যে নানান বিষয়গুলো আছে, এগুলো বিষয় সম্পর্কে যে পুরো আপডেটস বা পুরো বিষয়গুলো যদি আপনি দিতেন, তাহলে আমাদের জন্য উপকার হয়। থ্যাংক ইউ রানা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো একটা ওভারভিউ এবং প্রেজেন্টেশন দেওয়ার জন্য। যেমনটি আপনি বলছিলেন, আজকে বাই বেচা কিনার আপনার যে প্রিকশন, যে সমস্ত সতর্কতা অবলম্বন করতে হবে, সেই ব্যাপারে আমরা আলাপ করব, যাতে করে আপনার বাইক কিনতে গিয়ে আপনি যেন একটা বিপদের সম্মুখীন না হন, এবং বাইক কিনা যেন আপনার ফলপ্রসূ হয়, ফ্রুটফুল হয়, প্রফিটেবল হয়, সেইটা, এবং লাইবিলিটির দিকটাই বলবো। কারণ ইতিপূর্বে আমরা বলেছি কিভাবে ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করবেন, কিভাবে বাইক কিনলে আপনার অনেক লাভবান হবেন, অনেক সুফল সুযোগের কথাগুলাই বলেছি। আজকের দিনটা অনেকটা লাইবিলিটি, টর্ট লয়ের ইস্যুগুলা এবং কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সে ব্যাপারে কথা বলবো। তাহলে এভাবে শুরু করি। যেমন ধরুন, যারা মাল্টিপল ফ্যামিলি বাড়ি, অর্থাৎ 2 ফ্যামিলি, 3 ফ্যামিলি বা একাধিক ফ্যামিলির বাড়ি কিনতেছেন, এক ফ্যামিলি একটাতে আপনি থাকবেন, অন্যান্য 2টা ইউনিট বা 3টা ইউনিটে ভাড়া দিবেন, তাদের কথা দিয়ে শুরু করি। তারা আপনাদেরকে নাম্বার 1 প্রিকশন হলো, এই যে টেনেন্টগুলো আপনারা নিচ্ছেন, অনেকেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কথা শুনে একটা আবেগের বশে বন্ধু বান্ধব মনে করি একজনকে টেনেন্ট হিসেবে দিচ্ছেন, কিন্তু মনে রাখবেন, যখন আপনার একজনকে ভাড়া দিবেন, তার সাথে আপনার অর্থনৈতিক একটা সম্পর্ক, একটা চুক্তি, একটা কন্ট্রাক্ট আপনি সাইন করছেন, লিজ করছেন, এবং লিজের শর্ত অনুসারে সে আপনাকে ভাড়া দিবে, এবং লিজের শর্ত অনুসারে তাকে আপনি অত্যন্ত সমস্ত ফ্যাসিলিটিগুলো দিবেন। এই যে এতে করে মাঝে মধ্যে না প্রায়ই কতগুলো সাংঘর্ষিক ইস্যু হয়ে যায়। এরপরে ওই ভাড়াটিয়া কিন্তু আপনার 100% ফ্রেন্ড থাকে না অনেক সময়। সেই জন্য আগেভাগেই এই ভাড়াটিয়াকে ঘর ভাড়া দেওয়ার আগে 100% সতর্কতা, যেমন লিজ মাস্ট বি, লিজ থাকতে হবে, লিখিত থাকতে হবে, কি পাচ্ছেন কি দিচ্ছেন।
এবং যে লোকগুলো আপনার ঘরে থাকবেন ওকোপেন কারা কারা, তার সবার আইডি যেন আপনার ফাইলে থাকে, সবার সোশ্যাল সিকিউরিটি যেন আপনার ফাইলে থাকে, তাদের ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন যেন আপনার ফাইলে থাকে। আপনার সম্ভব হলে এটা ক্রেডিটটা চেক করে নেবেন, তারা কি ইতিপূর্বে হাউজিং ভায়োলেশন করেছে কিনা, কারো রেন্ট না দিয়ে চলে আসছে কিনা, কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, এগুলো আপনার আইনগত অধিকার। সেটা আপনি বিগিনিং এ করা ভেরি ইজি, বিগিনিং এ সবাই আপনাকে এগুলো দিবে, এবং এগুলো না দিলে আপনাকে ওনাকে গড়বা না দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু যখন একটা সংঘর্ষ শুরু হয় তখনই আপনাকে এইগুলা টেনেন আর কখনো সরবরাহ করবেন না। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ল্যান্ডলর্ড আছেন টেনেনের খুব ভালো নামটাও জানেন না, এবং সেই ক্ষেত্রে এই ল্যান্ডলর্ড অত্যন্ত ইনোসেন্ট ভদ্রলোক, সে কোনো অপরাধ করে নাই, সে সরল বিশ্বাসে টেনেনকে বিশ্বাস করছে, এবং আজকে এই দশা। এই ধরনের ঘটনা শত শত না, আমি বলবো হাজার হাজার নিউ ইয়র্ক সিটিতে আছে। সো দিস ইজ ওয়ান কেয়ারফুলনেস। সেকেন্ড থিং, অনেকে যখন একটা বাড়ি থাকে নিউ ইয়র্ক সিটিতে, সে তখন আরো কিছু টাকা থাকে, তখন আরেকটা বাড়ি কিনে ফেলে। অনেক সময় সেই বাড়িটা ক্যাশও কিনতেছে, বিশেষ করে বাফালো এরিয়াতে ক্যাশ বাড়ি কিনা ভেরি ভেরি সিরিয়াস মিস্টেক। ক্যাশ বাড়ি কিনা ইন্স্যুরেন্স ছাড়া, বিশেষ করে ক্যাশ বাইক কিনা, সরি ক্যাশ বাইক কিনা ঠিক আছে যদি টাকা থাকে, কিন্তু ক্যাশ বাইক কিনলে আপনার সেখানে ইন্স্যুরেন্স দিতে হয় না, হোম ইন্স্যুরেন্স ছাড়াও কিনা যায়, এবং ইন্স্যুরেন্স ছাড়া কিনা অত্যন্ত বিপজ্জনক। যেমন ওই বাড়িতে, বাফালোর বাড়িতে অল্প দামে 1,00,000 টাকা 80,000 টাকা কিনা বাড়িতে যদি কোনো ইনসিডেন্ট বা কোনো ঘটনা দুর্ঘটনা হয়, সেখানে লোক মারা যায় বা আহত হয়, সেখানে যদি জাজমেন্ট হয় $2,00,000, এবং যদি ইন্স্যুরেন্স না থাকে, তখন আপনার নিউ ইয়র্কের বাড়ি বা অন্য যে বাড়ি আছে যেখানে ইন্স্যুরেন্স আছে, সেই বাড়িতে আপনার লাইবিলিটি আসবে, আপনার ব্যক্তিগত লাইবিলিটি আসবে, বিকজ আপনি ওখানে আনইনসিওর্ড, কিন্তু অন্য জায়গায় আপনার সম্পদ আছে। সুতরাং এই ব্যাপারে আপনি বাইক কেনার আগে আইনজীবীর সহযোগিতা নেবেন, কথা নেবেন, পরামর্শ নেবেন, যেন আবেগের বসে এটা করবেন না। তৃতীয়ত হচ্ছে, যখন বাড়ি একাধিক বাড়ি আছে, আপনি মনে রাখতে হবে প্রত্যেকটা বাড়ি পরিচ্ছন্ন রাখা, তার ড্রাইভওয়ে, পাথওয়ে, চলাচলের রাস্তা যেন ক্লিন থাকে। যেমন সামারে এক ধরনের দুর্ঘটনা হইতে পারে, আবার বিশেষ করে উইন্টারে যখন স্নো স্টর্ম হয়, রাস্তা পিচ্ছিল হয়, সেখানে দুর্ঘটনা হইতে পারে। সুতরাং আপনি যখন বরফ হয়, তার একটা উইন্ডো টাইম থাকে 4 আওয়ার টু 14 আওয়ার, ওই টাইমের বাইরে আপনাকে শাবল নিয়ে হাজির থাকতে হবে, অথবা কাউকে $20 দিয়ে হাজির রাখতে হবে, যেন এটা ক্লিয়ার থাকে, কারণ ওখানে যদি কেউ পড়ে সেই লাইবিলিটি আপনার উপর আসতেছে। আমি মানুষকে স্কেয়ার করার জন্য বলতেছি না যে বাইক কিনবেন না, বাইক কিনবেন, বা কিনার আগে আপনার এখানে এগুলা ক্লিন থাকে, আপনি ক্লিন পরিষ্কার আইডিয়া আপনার থাকে যে হোয়াট টু এক্সপেক্ট। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, প্রত্যেকটা হোম ওনার যখন বাইক কিনবেন, লোন নেন, যে ব্যাংক থেকে লোন নেবেন, প্রায় অনেক ব্যাংকেই হোম ওনার্স একটা ট্রেনিং থাকে, হোম ওনার্স একটা সেমিনার করে তারা, তখন হোম ওনার যারা বাইরের মালিক তাদেরকে শিখিয়ে দেওয়া হয় মাল্টিপল ফ্যামিলি হলে কিভাবে কি কি প্রিকশন নিতে হবে, সিঙ্গেল ফ্যামিলি কি প্রিকশন নিতে হবে, অর্থাৎ কি কি সতর্কতা নিতে হবে, কিভাবে টেনেন্ট চুজ করবেন, কিভাবে ওয়েদার প্রোটেকশন করবেন, কিভাবে বয়লার রিপেয়ারের জন্য সতর্ক থাকবেন, কিভাবে ল্যাড ফেন বাড়িতে হচ্ছে কিনা সেটা সতর্ক থাকবেন। কারণ ল্যাড ফেন হচ্ছে একটা ডিজিজ, ওটা যদি আপনার বাড়িতে আপনার টেনেন্টকে আক্রমণ করে, সেটাও আপনার বিরুদ্ধে কেস হতে পারে। যেমন আপনার বাড়িতে কোনো গ্যাস আসতেছে, ফায়ারি করতেছেন, ড্রাইভার ক্লিন নাই, বাইক ক্লিন নাই, সেখানে অ্যাক্সিডেন্ট হতে পারে। সুতরাং এই যে প্রিকশনগুলো যদি সতর্কতা যত অবলম্বন করবেন, ততই আপনি ক্লিন থাকবেন। আমি পার্সোনালি এজ এ ল্যান্ডলর্ড যখন এভরি মর্নিং আমি আমার বাইকের সামনে দিয়ে হাঁটিয়ে যাই, ক্লিন করি, এটা বলতেছি এই জন্য এভরি হোম ওনার, নো ম্যাটার হাউ বিগ অর স্মল, আপনার বাড়িটা আপনি নিজে একবার সকালবেলা যখন উঠবেন, সামনে ক্লিন আছে কিনা, কেউ কলার খোসা ফালে রাখছে কিনা, কেউ এখানে কোনো রকমের দুর্গন্ধ ময়লা কেউ ফালে রাখছে, কেউ কফি কাপ ড্রপ করছে কিনা আপনার ড্রাইভওয়েতে বা আপনার সামনে বা পেছনে, দ্যাট কুড বি এন এক্সকিউজ। অনেক লোক খুঁজতে আসে, এখানে এক্সকিউজ খুঁজবে, করার চেষ্টা করবে, তাতে আপনাকে কেস করে কিছু পয়সা পাওয়া যায়। সুতরাং এই সুযোগ না দেওয়ার জন্য আপনি যদি কনসাস এবং ভালো ল্যান্ডলর্ড হয়ে থাকেন, আপনি অলওয়েজ এটা চেক করবেন, এবং আপনার যারা টেনেন্ট আছে তাদের সাথে আপনি মধুর সম্পর্ক যতটুকু সম্ভব, যেন তারা যেটা চায় সেটা দিতে হবে, এবং না দিলে সেটা এক্সপ্লেন করতে হবে, কথা বলতে হবে, সো দ্যাট দেয়ার ইজ এ হারমোনিয়াস রিলেশনশিপ। এই ধরনের প্রিকশন গুলা সো মাচ ইম্পর্টেন্ট। অনেকেই মনে করেন যে এটা আমি জানি, বাট চর্চা করতেছেন না, এবং চর্চা একদিন বা 2 দিন 3 দিন যখন চর্চা করবেন না, that problem become a big problem and you lose your home ownership, you have a lot of liability coming in. তো সুতরাং এই ব্যাপারটা আমি মনে করি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। যারা বাইকের মালিক তাদের জন্য, সেফটির জন্য, পাবলিক সেফটির জন্য, সিকিউরিটির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। Another thing,
আপনি এভরি মর্নিং এজ এ হোম ওনার মেক শিওর ডোর ইজ লক, মেইন ডোর। কারণ আপনি ছাড়া, কারণ আপনার টাকায়, অর্জিত টাকায় বাইক কিনছেন আপনি, আপনার দরদ সবচেয়ে বেশি, সুতরাং একটুখানি কষ্ট করবেন। কারণ এখানে রিসেন্টলি পুলিশ ডিপার্টমেন্টের সাথে আমার প্রতিমাসিক আমাদের মিটিং হয়। ওই মিটিংয়ে আমরা মোস্ট অফ দি টাইম শুনি ঘরের দরজা রাখি মানুষ ঘুমাইছি। সেখানে ডাকাত ঢোকা ভেরি ইজি। গায়ের দরজা খোলা রাখি অনেকে ভুলবশত এগুলা করা হয়। একটা চেকলিস্ট রাখবেন, ঘুমাইতে যাওয়ার সময় আমার কি দায়িত্ব আছে, মেক শিওর অল ডোর উইন্ডোজ আর ক্লোজ। ঘর থেকে বাইরে হওয়ার পরে আমার একটা দায়িত্ব হয়ে যাইতেছে, আমার বাইকের আশেপাশে ক্লিন আছে। ফিউ মিনিট একটু মাথায় সজাগ যখন রাখবেন, বিলিভ মি, অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক সমস্যা থেকে আপনি সমাধান হইতে পারবেন। এবং হোমওনার যারা আছেন দেখবেন আপনারা প্রচুর মেল আসতেছে। ওই মেলগুলো যদিও 90% জাঙ্ক মেল, এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ মেলও থাকে। মেলটা হচ্ছে এইরকম, যেমন আপনার ঘরের সামনে যেমন কোয়ালিটি অফ লাইফ কতগুলো টিকিট আসতে পারে। যেমন আপনার বাড়ির সামনে ঠিক মতো ক্লিন রাখেন না কয়েকদিন, তখন কোয়ালিটি অফ লাইফ এনফোর্সমেন্টের জন্য সিটি থেকে সিটি ইন্সপেক্টররা টিকিট দিয়ে যায় $600-500, যে বিকজ তোমার বাইকের সামনে ড্রাইভওয়েগুলো ক্লিন ছিল না, জন্য টিকিট দিয়ে গেছেন। যেমন আপনি এখানে সব গার্বেজ করতেছেন, কিসের টিকিট, আমাদের কোনো কিছু হয়ই নেই, তখন ওই টিকিটটা কিন্তু ফই থাকবে আপনার বাইরে এগেনস্টে। 20 years later আপনি যখন মারা গেলেন, তখন আপনার বাড়ি হয়তো আপনার নাতি বা ছেলে বিক্রি করতে আসছে, তখন কিন্তু ওই টিকিটের মূল্য হয়ে যাবে মেবি $4,000-5,000। ওই টাকা তখন ক্লোজিং টেবিলে দিয়েই আপনাকে ক্লোজিং করে আসতে হবে, এবং টাকাটা আপনার নাতি বা ছেলে সে ইজিলি দিয়ে দিবে। কারণ এটা তো তার টাকা না, সে পুরো বাইরে পাইছে 4 লাখ 5 লাখ যাই বিক্রি করে, এটা টাকাটা তার জন্য মনে হচ্ছে যেন ফ্রি টাকা, সে দিয়ে দিবে। সুতরাং এই যে প্রিকশন গুলা আমি মনে করি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাজ এ লিগ্যাল প্রফেশনাল অলমোস্ট এভরিডে আমি শুনি, ওই যে ভাই বিরাট একটা টিকিট পাই গেছি, ওই যে ভাই দরজা খোলা, এটা চুরি হয়েছে, এই যে ভাই একটা আমার বিরুদ্ধে একটা অযথা একটা কেস দিয়ে দিছে। তো সুতরাং এগুলা মিনিমাইজ করার জন্য আপনার অত্যন্ত কষ্টে, যারা দেখেন ফল ফ্রুটের দোকান করিয়া রাস্তায় 12 আওয়ার স্ট্যান্ডিং থাকিয়া ফ্রুটের দোকানে, যারা ফলের দোকানে কাজ করেন টাকা ইনকাম করতেছেন, যারা রেস্টুরেন্টে 12 ঘন্টা দগ্ধ হইয়া কিচেনে কাজ করে টাকা ইনকাম করতেছেন, এবং যারা গাড়ি চালাতেছেন 12 ঘন্টা লাইফ রিস্ক নিয়ে কাজ করতেছেন, তারাই আমাদের ভ্যালুয়েবল পিপল, তারাই বাড়িঘরের মালিক, তারাই বিজনেসের মালিক। সুতরাং তাদের এই সম্পদ প্রিকশন যদি পুরোপুরি সতর্কতা অবলম্বন না করা হয়, অনেক সময় অত্যন্ত কষ্ট অর্জিত সম্পদ ব্যাহত হইতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা ছিল আমার ওভারভিউ। ইফ দেয়ার ইজ এনি কোশ্চেন। আপনি যে কথাটা বললেন তাতে তো আপনি বাড়ির মালিক, আমি তো বাড়ির কেনার কথা চিন্তা করলে ভয় পেয়ে যাচ্ছি। আপনি যেগুলো বললেন, আমার এখানে আপনার এই আলোচনার প্রেক্ষিতে আমার একটা প্রশ্ন যেটা মনে আসছে, সে একজন বাড়ি কিনলো, অনেক সময় তো এখন তো যেমন বর্তমানে বাড়ির তো ভীষণ ক্রাইসিস, লিস্টে আসার আগেই 2-3 দিনের মধ্যেই বাড়ি বেশি দামে লোকজন নিয়ে নিচ্ছে, আস্কিং প্রাইসের থেকেও বেশি দামে নিয়ে নিচ্ছে। সেক্ষেত্রে যে প্রি ইন্সপেকশনের একটা ব্যাপার থাকে, সেটাও অনেকে দেখছে না। তাহলে সেটাও তো একটা জরুরি বিষয়। বাড়ি যখন কিনবেন, যে সমস্যাগুলো বললেন সেগুলো যদি প্রি ইন্সপেকশন করা থাকে, তাহলে তো সেই সমস্যা থেকে রক্ষা পেতে পারি। দ্বিতীয়ত হচ্ছে যেটা ভাড়াটিয়ার কথা বললেন বা অন্য কোনো সমস্যার কথা যেটা বললেন, সেক্ষেত্রে কি আমি বাড়ি কিনেছি বলে অপরাধী হয়ে গেছি তা তো না। তাহলে আমাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমার সিটি বা স্টেট কিভাবে ব্যবস্থা বা সেই ধরনের কোনো আইনগত সুবিধা আছে কিনা, যদি সেটা বলতেন। থ্যাংক ইউ রানা ভাই। বাইক কেনার যে সতর্কতার কথাগুলো বলছি, এগুলো খুব বিগ ডিল না, এগুলো ডে টু ডে ওয়ার্ক, কসমেটিক ওয়ার্ক। যদি আপনি একটু সতর্ক থাকেন, এটার জন্য কোনো পয়সাও খরচ হবে না, আপনি অনেকগুলো অ্যাভয়েড করতে পারবেন। আর যে কোশ্চেন আপনার ছিল যে ইন্সপেকশন আপনার রাইট, আপনি ইন্সপেকশন করতে পারেন। তবে প্রপার্টি ইন্সপেকশনে শুধুমাত্র বলা হয় যেটা কবে বানানো হয়েছে, কি কি ডিফেক্টিভ আছে। অধিকাংশ জিনিস আপনার একটা প্লাম্বিং ঠিক আছে কিনা, ইলেকট্রিসিটি কাজ করতেছে কিনা, এগুলো অনেকগুলো ভিজিবলও থাকে। অনেক সময় লোকেরা ইন্সপেকশন করে না, কারণ ইন্সপেকশনের 1 সপ্তাহ সময় লাগবে, তার আগে বাইরে একজনে কিনে নিবে, অনেকে তাহুয়া করে। এটা পার্সোনাল চয়েস তাদের। অনেক সময় দেখা যায় বাই তার ছাই সে নিতেই হবে, সুতরাং সে আপনি যত বক্তব্য দিবেন সে কিছু কিনবে, সে কিনবেই। তবে বাই কিনার ভালো দিকটাই বেশি অলওয়েজ। যেমন আমি অনেকগুলো অনুষ্ঠানে বলছি যে ট্যাক্স অ্যাকাউন্টেন্টরা বলবে যে ভাই যারা কিন্তু অনেক মানি সেভিংসও আছে, বাট আমরা যেটা আমি কাউকে ডিসকারেজ করতেছি না, জাস্ট সতর্কতামূলক ব্যবস্থা যখন নেবেন, তখন আপনি অনেকগুলো সমস্যা অ্যাভয়েড করতে পারবেন। কারণ প্রিভেনশন ইজ বেটার দেন কিউর।
সো আপনি যেটা বললেন, আরেকটা যেটা আপনি বললেন, শুধু শুধু বাইক কিনে কি অপরাধ করছেন না, অপরাধ করেন নাই। কারণ কারণ ল প্রটেক্ট এভরিবডি, ল্যান্ডলর্ডকেও প্রটেক্ট করে, টেনেন্টকেও প্রটেক্ট করে, পথচারীকেও প্রটেক্ট করে। এই যে আইন, এত বেশি আইন যুক্তরাষ্ট্রে, তো জানি না কখন আইন আপনার বিপক্ষে যায়। আইন যেন আপনার বিপক্ষে না যায় সেটা হলো সতর্কতা। যেমন ধরুন, আপনি বাড়ি কিনছেন এবং আপনার আপনার এটা অর্থ ইউনিয়ন আপনার জায়গাটা কাঁচরা রাখবেন, অপরিষ্কার রাখবেন, তাতে করে কোয়ালিটি অফ লাইফ, উন্নত সমস্ত এনভায়রনমেন্ট, সমস্ত পারিপার্শ্বিক নেইবারহুডের সৌন্দর্য থাকবে না। যেমন আপনি সেখানে এমন একটা বিপজ্জনক অবস্থা সৃষ্টি করে রাখছেন আপনার রাস্তায়, মানুষ পড়বে, সে অধিকার আপনাকে দেওয়া যাইতে পারে না। অ্যাট দি সেম টাইম আরেকজন পথচারী ভুয়া মিথ্যা কোনো কেস দিয়ে পয়সা পাবেন, এমন কোনো আনন্দ উল্লাসের কিছু নেই। যদি আর দেখা গেল যে না, আপনি অযথা কোনো ঘটনা ঘটাইয়া ল্যান্ডলর্ডকে কেস দিয়েছেন, যেটাকে বলে ইন্স্যুরেন্স ফ্রড, আপনি এই জন্য জেলও যাইতে পারেন। সুতরাং এই যে আইন, এটা একটা বলা হয় ল ইজ ফর অল, একজনের জন্য না। বাট যিনি যত বেশি কনসাস, যিনি যত বেশি সচেতন, তিনি তত বেশি এগিয়ে থাকবেন। আমি চাই যে আপনার কষ্টার্জিত সম্পদ, হাউ টু প্রটেক্ট, হাউ টু স্টে অ্যাওয়ে ফ্রম দি প্রবলেম, সেটাই প্রতিপাদ্য বিষয় হচ্ছে আজকের আলোচনার বিষয়। তো আপনি যে আমরা যেটা কথা বলছিলেন বা আপনিও বলছিলেন, আমিও যে প্রশ্নটি করেছিলাম, আমরা সাধারণত সিঙ্গেল ফ্যামিলি হাউসের থেকে 2 ফ্যামিলি হাউস বা 3 ফ্যামিলি হাউস এগুলোকে বেশি প্রেফার করে থাকি। কারণ আমরা মনে করি যে 2 ফ্যামিলি হাউস যদি কিনে, একটা আমি থাকলাম, একটা ভাড়া দিলাম, তাতে আমার ব্যাংকের যে আমার আছে ইটা দিতে আমরা পারি, তো মর্গেজের যে আমাদের মর্গেজের টাকাটা আসে সেটা দিতে পারি। এখন আপনি যেটা বললেন যে একটু আগে, যে এটা ভাড়াটাকে আমি ভাড়া দিলাম, সে আমার ভাড়া দিল না, চুক্তি আছে তারপরেও দিল না, তাকে তো আমি বের করে দিতে পারছি না, তা আমি কি তাকে ভাড়া দিয়ে অপরাধ করেছি? কারণ ওই ভাড়াটা দিয়েছি তো আমি আমার মর্গেজ শোধ করার জন্য, লোন শোধ করার জন্যে। এক্ষেত্রে যদি কেউ যদি এই ধরনের প্রবলেম ফেস করে থাকে, বর্তমানে যদি কেউ আমাদের অনুষ্ঠান যারা দেখছেন তাদের মধ্যে যদি কেউ ফেস করে থাকে, সেক্ষেত্রে রেমেডি কোথায়, মানে সে আইনগত সুবিধাটা কোথায় পাবে? স্টেটের কাছে বা সিটির কাছে এই ধরনের কোনো সুবিধা পাওয়ার বিষয় আছে কি না? সুবিধা 100%। এখন প্যান্ডামিকের কারণে বিগত 2-3 বছর এটা অনেকগুলা হোল্ড রাখা হয়েছিল, এটা মানবিক কারণে। এইটা ছাড়া নিউ ইয়র্ক স্টেট ল আছে আপনার ইলেকশন করার জন্য। আপনি যদি দিবেন 1 মাসের ভাড়া, যদি 1 মাসের ভাড়াই না দেন, সাথে সাথে অধিকার আছে আপনার কোর্টে যাওয়ার। তো কোর্টে গিয়া আপনার একটা সময় লাগবে, হয়তো 2 মাস থেকে 6 মাস, আপনি ইলেকশন হবেই গ্যারান্টি। এখন সমস্যা হয়েছে যারা প্রাইভেট বাড়ির মালিক, তারা সাধারণত এই মামলাগুলোতে যাইতে চায় না, একটু সময় নেই। কারণ বেশিরভাগ ক্ষেত্রে যিনি জানেন, ওদের আত্মীয় স্বজন অথবা বন্ধু বান্ধব অথবা জানাশোনা লোক, এইরকম কারণে আবার অনেকে রিসোর্স থাকে না, পয়সা থাকে না, যাইতে চায় না। বাট রুল হচ্ছে আপনাকে যখন 1 মাসের ভাড়া দিবেন, লেখা আছে মান্থ টু মান্থ রেন্ট, প্রতি মাসের 10 তারিখে, 10 তারিখের ভিতরে বা 5 তারিখের ভিতরে ওই মাসের ভাড়াটা দেওয়া। যদি 2 দিন বেশি হয়, আপনি তাকে নোটিশ দিবেন, 30 days নোটিশ করে দিতে পারেন। এবং সেটা হলো বেস্টিং। এবং বর্তমানে আপনি এই মুহূর্তে আমার কাছে হিসাব নাই, থাউজেন্ডস অফ পিপল আন্ডার ইলেকশন। ইলেকশন বর্তমানে এটা চালু হয়েছে অলরেডি, কারণ ইতিমধ্যে 2 থেকে 2.5 বছর পর্যন্ত স্থগিত ছিল বিকজ অফ দ্য প্যান্ডামিক। সুতরাং এখানে আইনগত প্রতিকার রয়েছে, আইনগত প্রতিকার নেবেন এবং নোটিশ দেবেন, প্রসিডিং শুরু করবেন, সেটা হলো বেস্টিং। এবং আবার যারা টেনেন্ট, যদি কোনো টেনেন্টের এগেনস্টে লিগ্যাল প্রসিডিং থাকে, এটা আজীবন ক্রিমিনাল রেকর্ডের মতো আজীবন থাকে যে হি ওয়াজ ফেসিং দি ইলেকশন। এর ফলে ওই সেম ভাড়াটি অন্য জায়গায় আর ভাড়া নিতে কিন্তু এটা ফেস করবে, ভাড়া কিন্তু ফেস করবে। দ্যাটস নট এ জোক। এবং সবাই ওই অ্যাডভান্টেজটা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ মিস্টার মজুমদার। আমরা তো এই বাড়ির বৈধতা বা আমাদের আইনগত দিক নিয়ে, কেনাবেচার আইনগত দিক নিয়ে কথা বললাম, সম্ভবত আর বেশি কিছু এখানে বলার নেই। তা আপনি তো ইমিগ্রেশন দেখাশোনা করেন বা ইমিগ্রেশন সম্পর্কে আপনার প্রচুর জ্ঞান আছে, প্রচুর নলেজ আছে। তো এখন এই ইমিগ্রেশন এর নিয়ে তো আমাদের অনেকের নানান রকম সমস্যা আছে, সব স্তরেই নানান রকম ভিসা যেমন পাওয়া যায়, ভিসা যেমন আছে সেরকম সমস্যাও তেমনি আছে। এরকম ইমিগ্রেশন সংক্রান্ত সমস্যা নিয়ে কি আপডেটস আছে আপনার কাছে? কোনো একটা বিষয় যেটা নিয়ে আপনি মনে করছেন সমসাময়িক, যেটা আলোচনা করলে আমাদের অনেক দর্শকের
বা আমাদের কমিউনিটির অনেকের উপকার হতে পারে, এরকম কোনো কিছু নিয়ে যদি আপনি কথা বলতেন। বর্তমানে আপনার আপডেট করার মতো চমকপ্রদ কোনো খবর নাই, তবে সবচেয়ে বেশি প্রিকশন আমি মনে করি, যেটা আরেকটা সতর্কতা আমি দিতে চাই, সেটা হচ্ছে অলমোস্ট এভরি ডে, প্রত্যেক দিন আমরা I-130 অর্থাৎ ফ্যামিলি পিটিশন ফাইল করতেছি। এভরি ডে আমরা N-400 অর্থাৎ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করতেছি, আর ডোমেস্টিক ভায়োলেন্সের লেভেলে বা অ্যাসাইলেমে আমরা অ্যাপ্লিকেশন করতেছি। ওই অ্যাপ্লিকেশন যারা আজকে করতেছেন, ওই অ্যাপ্লিকেশনগুলাই একদিন ম্যাচিউর হবে, আপনার হয়তো বাংলাদেশের লোক আসবে, অথবা এখানে আপনি গ্রিন কার্ড পাবেন, বা এখানে আপনি সিটিজেন হবেন। সেই অ্যাপ্লিকেশনগুলো যেন সতর্কতামূলক অবলম্বন করা হয়। যেমন I-130 ব্যাপারে আমি গত সপ্তাহে আলোচনা করেছি, এবং আমাদের যে সংক্ষিপ্ত টাইম থাকে এখানে সব কথা বলা যায় না। আজকে যেহেতু আপনি আমাকে সময় দিলেন, আমি আবার বলি, আজকে DS-260 কথাই বলি। DS-260 হলো, এইটাকে সংক্ষেপে বলা হয় ভিসা অ্যাপ্লিকেশন। এই ভিসা অ্যাপ্লিকেশনটা ভিসা অ্যাপ্লিকেশনে সঠিক তথ্য না দেওয়ায় বা সাংঘর্ষিক তথ্য দেওয়ায় বা ভুল তথ্য দেওয়ায় অনেকেরই ভিসা ইস্যু হচ্ছে না। এবং এই ধরনের ক্লায়েন্ট আমরা অলমোস্ট এভরিডে আমরা দেখছি যে লোকরা আপসেট হয়ে আসছে যে আমাদের ইন্টারভিউ হয়েছিল, সেখানে কিছু কিছু তথ্য সাংঘর্ষিক মনে করছে কনসুলার অফিসার, এই জন্য আমাদেরকে এডিশনাল কোশ্চেন ইয়ার অর্থাৎ অতিরিক্ত কোশ্চেনের উত্তর দিতে বলেছে, এবং কেসটা এখন অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসে। এই অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস যাওয়া মিনস এটা অনির্দিষ্টকালের জন্য প্রলম্বিত হয়। সুতরাং এটা ডিলে করার জন্য সেখানে তথ্য সন্নিবেশিত করার সময় আপনি I-130 অর্থাৎ প্রাথমিক অ্যাপ্লিকেশনে যে তথ্য ছিল সেটার সাথে যেন এটা মিল থাকে, নাম, ডেট অফ বার্থ। অনেক ক্ষেত্রে দেখা যায় I-130 যখন আপনি ফাইল করছেন আপনার ভাইয়ের জন্য বা বোনের জন্য, সেখানে আপনাকে চাওয়া হয় আপনার ডেট অফ বার্থ, বোনের ডেট অফ বার্থ। সুতরাং দেখা গেল দুজনের ভিতরে জন্ম তারিখের পার্থক্য মাত্র 2-3 মাস। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার পিতামাতা বিয়ের তারিখ আপনার জন্মের পরে, দেখা গেল আপনি জন্ম হওয়ার আপনার জন্মের আপনার পিতামাতা বিয়েই করেন নাই, তখন আপনার জন্ম হয়েছে, কারণ ওই ম্যারেজ সার্টিফিকেটটা বানানোর সময় কাজী ইচ্ছা মতো বা ওখানে ইচ্ছা মতো ডেটটা বসাইছে। এই যে সাংঘর্ষিক তথ্য যখনই ধরা পড়ে, বিশেষ করে এগুলো খুব টালি করা হয় না, যখনই নন প্রফেশনাল প্রিপেয়ার যারা করে তারা এবার টালি করে না। বেস্ট থিং হলো যখন একটা লোকের নাম বসাইতে আমি দেখতে হবে তার আইডিতে কি নাম আছে, তার বার্থ সার্টিফিকেটে কি নাম আছে, তার ম্যারেজ সার্টিফিকেটে কি নাম আছে, ওই সব নামগুলা সামঞ্জস্যপূর্ণ কিনা। যদি সাংঘর্ষিক হয়, কোথাও হাজি লেখা আছে আর কোথাও হাজি নাই, কোথাও মজুমদার লেখা আছে আর কোথাও মজুমদার লেখা নাই, শুধু নামটাই লেখা আছে, কোথাও মিডল নেম আছে কোথাও মিডল নেম নাই। এতে করে আপনি যখন নাম লিখবেন ফার্স্ট নেম জায়গায় লাস্ট হয়ে যাচ্ছে, লাস্ট নেমের জায়গায় ফার্স্ট নেম হচ্ছে, অথবা নামটা লুক লাইক ইজ নট সেম পারসন। অথবা দেখা গেল আপনার আপনি অ্যাপ্লাই করছেন, আপনার বার্থ সার্টিফিকেটে আপনার বাপের নাম এক ধরনের লেখা আছে, অথচ আরেক বোনের জন্য অ্যাপ্লাই করছেন, বোনের বার্থ সার্টিফিকেটে বাপের নাম আর একটু ভিন্নভাবে লেখা আছে। তাহলে দেখা গেল আপনার একই মায়ের সন্তান না, যদি একই মায়ের একই বাপের সন্তান না, যদি একই বাপের সন্তান হইতেন, ওই আপনার বার্থ সার্টিফিকেটে আপনার মা বাপের নাম যেভাবে আছে, আপনার বোন বা ভাইয়ের বার্থ সার্টিফিকেটেও মা বাপের নাম এক্স্যাক্টলি সেম থাকতে হবে। এখন এই আলোচনাগুলা সাধারণত এই ধরনের লেভেলে আলোচনা করার মতো আমরা চান্স পাই না, সময় হয় না, সুযোগ থাকে না। কারণ এটা হলো বেসিক ফান্ডামেন্টাল। এটা যদি ঠিক না থাকে, পরবর্তীতে কনসুলার প্রসেসিং এ, ভিসা প্রসেসিং এ আপনি তখন এখন অনেকটা আনন্দ উৎসবে মেতে উঠছেন, আপনার ভাই বোনরা সবাই আসতেছে, তখন অনেক টাকায় খরচ করতে চান, বাট ওই সময় কিন্তু আপনি টাকা দিয়ে এটা আর খরচ করতে পারবেন না। এটা শুদ্ধ করতে হলে অনেক সময় আবার ওই 12 বছরে যাওয়া কেসটা আবার তারা ইমিগ্রেশনে সেন্ড করে, বলে যে তোমরা এটা ঠিক করে আবার সেন্ড ব্যাক করো। এই যে ঠিক করে সেন্ড ব্যাক করো, কয়েক বছরের কাজ এটা কিন্তু। তো এই জন্য প্রিকশন যেটা অলওয়েজ, আজকে অনুষ্ঠান আরেকবার বললাম, আপনার প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। কোনো একটা সমাধান করার সাইডে সমস্যার জন্য সৃষ্টি না হয় সেই ব্যাপারে আমি রিএমফাসাইজ করি। সেম থিং সিটিজেনশিপের ব্যাপারে, সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন যখন আপনি করেন, মানে প্রচুর কোশ্চেন জিজ্ঞাসা করা হয়, ওই কোশ্চেনগুলো অনেক ক্ষেত্রে আমরা না বুঝিয়া ওখানে 50টা প্রশ্ন আছে, ওখানে জিজ্ঞেস করতে করেন, সেই উত্তরগুলো যদি প্রপারলি না দেন তাহলে কিন্তু সিটিজেনশিপ পাইতে আপনার বিলম্বিত হয়, দেরি হয়, অনেক ক্ষেত্রে ইয়ার আফটার ইয়ার ইনভেস্টিগেশনে চলে যায়। সুতরাং এই প্রিপারেশন কনক্লুশন ইজ আপনি যেন প্রফেশনালি করেন, আর আপনি যদি নিজেই কোয়ালিফাইড মানুষ হন তাহলে বেস্ট থিং হবে রিড দ্য হোল ইনস্ট্রাকশন। 2-3 বিষয়ে ইনস্ট্রাকশন থাকে, ইনস্ট্রাকশন পড়ার পরে তারপরে ফর্মটা প্রিন্ট করেন, তারপরে কেয়ারফুলি টাইপ করেন। অনেক ক্ষেত্রে অনেকে লিখে দিতেছেন আপনার নাম, কারো জন্য অ্যাড্রেস বা কোনো কিছু,
আপনি লিখছেন একটা, তারা পড়তেছে আরেকটা, that's another problem. So it's better to type it so it's very legible, very clean and clear. So এই সতর্কতা ছিল আমি মনে করি মোর ইম্পর্টেন্ট দেন অন্য বিষয়ে আলোচনার সাইটে। যে কোনো অ্যাপ্লিকেশন ডু ইট রাইট, সো পরবর্তী জীবনে আপনার এটা ভেরি ইজি হবে। অনেক ধন্যবাদ। তো আপনি যখন N-400-এর কথা বললেন, সিটিজেনশিপের কথা বললেন, আমার একটা প্রশ্ন আছে যে অনেকেই ফ্যামিলি চেইনে আসেন, গ্রিন কার্ড নিয়েই আসেন, পরবর্তীতে সিটিজেনশিপ পায়। তো এক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশ থেকে যে অনেকেই আছেন সরকারি চাকরি করেন বা বড় ব্যবসা আছে বা অন্য কোনো চাকরি করেন, তারা এখানেই এসে থাকতে চান না এবং তারা তাদের গ্রিন কার্ড রক্ষার জন্যে বছরে একবার কেউ অথবা দুবার এরকম আসে। তো দেখা গেছে যে এক্ষেত্রে অনেকেই এক বছরের মধ্যে আসে। তো এই যে সিটিজেনশিপ হওয়ার ক্ষেত্রে গ্রিন কার্ড থেকে সিটিজেনশিপ হওয়া, যেটা আপনি বললেন নাগরিকত্ব পাওয়া N-400-এ, এই ক্ষেত্রে যে নিয়মটা কি আছে? 3 বছর থাকতে হবে না 5 বছর থাকতে হবে? যদি আমি 1 বছরের মধ্যে আসি, আমি হয়তো আজকে আসলাম, তারপরে 5 বছর পরেই আমি যদি প্রতি বছরে একবার করে আসি, তাতে কি আমার আজকে থেকে ধরা হবে, নাকি আমার 1 বছরের মধ্যে আমি আসছি বলে আমার এই ডিউরেশনটা কাটা যাবে? এটা কি নিয়ম আছে? কতটা নিয়ম আছে? সশরীরে কতদিন থাকতে হবে, বা এই 5 বছর বা 2.5 বছর 30 মাস, এই নিয়মটা কি আছে? অনেকেই এই ভুলটা করে থাকে, যদি আপনি একটু ক্লিয়ার করে দিতেন। আমরা বহু আলোচনা করেছি, বাট আবার একটু বলি, সেটা রুল হচ্ছে 3 ইয়ার রুল হচ্ছে, 3 বছরের রুল হচ্ছে, যাদের স্বামী বা স্ত্রী সিটিজেন হয়ে গেছে অলরেডি এবং আরেক স্বামী বা স্ত্রী সিটিজেন হতে চান, তাদের জন্য 3 ইয়ার রুল, অর্থাৎ স্পাউস অফ ইউএস সিটিজেন। আচ্ছা, সেক্ষেত্রে আপনি 3 বছরের মাথায় আপনি অ্যাপ্লাই করার কথা, তবে সাধারণত 90 ডেজ বিফোর অ্যাপ্লাই করতে পারেন। আর একটা রুল হচ্ছে, এই যুক্তরাষ্ট্রের বাইরে থাকার রুলটা হচ্ছে এরকম, আপনি 5 বছরের যদি সিটিজেনশিপের জন্য 5 বছরের ইস্যুতে যদি 5 ইয়ার রুলে যদি অ্যাপ্লাই করতে চান, সেখানে রুল হচ্ছে এই 5 বছরের বেশিরভাগ সময় আপনি যুক্তরাষ্ট্রে থাকতে হবে। আচ্ছা, জেনারেল রুল। আর এক্সেপশন থাকতে পারে, যদি কোনো কারণে 1 মাস বা 2 মাস বা 5 মাস বেশি থাকছেন যুক্তরাষ্ট্রের বাইরে, সেটা যদি সঙ্গত কারণ, যে কোনো সিচুয়েশন বিয়ন্ড ইউর কন্ট্রোল, দ্যাট মে বি অফিসার সেটা বিবেচনা করতে পারে। আবার একটা যে কোশ্চেন ছিল আপনার, এক নাগারে কতদিন যুক্তরাষ্ট্রের বাইরে থাকা যায়, সেই রুল হচ্ছে আপনি 6 মাসের অতিরিক্ত যদি যুক্তরাষ্ট্রের বাইরে থাকেন, তাহলে পারমিশন নিয়ে যাইতে হবে। 6 মাসের ভিতরে যদি ফিরে আসেন, পারমিশন ছাড়াই যেতে পারবেন। আবার অনেকের ধারণা, আমি যখন পারমিশন নিয়ে 1 বছর আসি, তাহলে ওই বছরটা আপনি যুক্তরাষ্ট্রে থাকা হিসাবে বিবেচিত হবে। ওটা কিন্তু সত্য না। পারমিশন দিছে আপনাকে থাকার জন্য, বাট স্টিল আপনাকে ফিনালাইজ করা হবে, অর্থাৎ আপনি যদি 1 বছর পর যদি ফিরে আসেন, তখন পুনরায় আবার শুরু করতে হবে আবার 5 বছর। কারণ 1 বছর থাকার কারণে, 6 মাসের বেশি থাকার কারণে আপনি যুক্তরাষ্ট্রের কন্টিনিউয়াল রেসিডেন্সি যেটাকে বলা হয়, কন্টিনিউয়াস রেসিডেন্সিটা কাট অফ হয়ে গেছে। সুতরাং সেই ক্ষেত্রে আপনাকে আবার শুরু করতে হবে। শুধু তাই নয়, এই যে কথা বললেন, এটা কিন্তু খেলা না। আপনি বারবার গেলেন, বারবার আসলেন, যখন খুশি গেলেন তখন খুশি আসলেন, 1 মাসের ভিতরে 5 বছরের ভিতরে 5 বার গেছেন। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র সরকার এটা এনফোর্স করতে শুরু করছে, আপনাকে পোর্ট অফ এন্ট্রি অর্থাৎ এয়ারপোর্টে জিজ্ঞাসাবাদ করবে যে আপনি কেন বারবার যান। বারবার যদি যেহেতু আপনি যাচ্ছেন, তাহলে আপনি বাংলাদেশেই তো থাকে যেতে পারেন, যুক্তরাষ্ট্রে থাকার তো আপনার কোনো প্রয়োজনীয়তা নাই। সেক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে যে যুক্তরাষ্ট্রের বাইরে যদি আমি থাকি, এখানে আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে, এখানে বাইকের রেন্ট আমি পে করি, আমার ছেলেমেয়েরা স্কুলে আসে। সুতরাং আমার সিরিয়াস বন্ড, ফ্যামিলি টাইস, সোশ্যাল টাইস, ফাইন্যান্সিয়াল টাইস আছে যুক্তরাষ্ট্রের সাথে। টাইস শব্দের অর্থ হলো সম্পর্ক আছে। এর কারণে আমি বাংলাদেশে থাকি, হয়তো সেখানে আমার সম্পত্তি আছে, ফাদার দ্য ফ্যামিলি সেখানে আছে, দ্যাট মে বি এক্সকিউজেবল, অর্থাৎ এটা মে বি তারা আপনাকে বিবেচনা আনতে পারে, ঠিক আছে আপনি আসলে আবার করতে পারেন। আর যদি দেখা যায় এখানে আপনার কোনো তেমন কিছু নাই, গর্বও দিচ্ছেন না, এখানে আপনার ছেলেমেয়েরা স্কুলেও পড়েন না, আপনি বারবার সিঙ্গেল মানুষ আসা যাওয়াই করতেছেন, ওখানে থাকেন বেশিরভাগ, সেক্ষেত্রে তারা আপনার গ্রিন কার্ড নিয়ে নিতে পারে, বিকজ ইউ অ্যাবান্ডেন্ট, অর্থাৎ আপনার গ্রিন কার্ডের পার্মানেন্ট রেসিডেন্সিটা আপনি অ্যাবান্ডন করেছেন, অর্থাৎ পরিত্যক্ত করেছেন। তো সুতরাং এটা সিরিয়াস প্রিকশন নিতে হবে। যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড রক্ষা করার জন্য
আপনাকে এখানে থাকতে হবে কন্টিনিউয়াসলি, এখানে আপনার র্যাঙ্ক ফেয়ার করতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, ছেলে মেয়ে থাকলে তারা স্কুলে যাইতে হবে, কর্মে নিয়োজিত হইতে হবে, তাহলে গ্রিন কার্ড আপনি রক্ষা করতে পারবেন এবং সিটিজেনশিপও আপনি পেতে পারেন। অনেকেই যারা বিশেষ করে বাংলাদেশে বেশ উচ্চপদস্থ কর্মচারী, তারা চাকরি আসতে পারতেছে না, এরা এই ধরনের ফেস করে। এবং আমি আমার লাইফ টাইমে আমি দেখছি বাংলাদেশ সরকারের ইভেন সরকারের উপদেষ্টা মন্ত্রী এই ধরনের লোকজনকেও এয়ারপোর্টে তারা আটকায় রাখছিল এবং তারা সেখানে বলতে পারে না যে আমি মন্ত্রী বা আমি উপদেষ্টা, এটা বলতে পারবে না, কারণ এটা বললে এটা তার আরো ক্ষতিকর হবে, যে থাকে না। আবার অনেকে যুক্তরাষ্ট্রের রেসিডেন্সি ত্যাগ করে, সিটিজেনশিপ বাদ দিয়ে সিটিজেনশিপ উইথড্র করে দেশে রাজনীতি করতেছেন। সো এই সমস্ত ব্যাপারে ভেরি ইম্পর্টেন্ট আপনারা যেন আইনজীবী সহযোগিতা নেন, কথাবার্তা বলেন, আপনার পছন্দের অ্যাটর্নির সাথে কথা বলেন এই ধরনের স্টেপ নেওয়ার জন্য। এটা অনেকে মনে করে তেমন কিছু না। যারা সো মেনি এক্সাম্পল যে তাকে এয়ারপোর্ট থেকে ফেরত দেওয়া হয়েছে বা এয়ারপোর্টে ঘন্টার পর ঘন্টা ডিটেইন রাখা হয়েছে, কোশ্চেন করা হয়েছে, শেষবারের মতো নোটিশ দেওয়া হয়েছে, কোর্টে পাঠানো হয়েছে জবাবদিহি করার জন্য। সুতরাং দিস ইজ এ ভেরি সিরিয়াস ইস্যু, আপনারা বিবেচনা রাখতে হবে। তার মানে হচ্ছে যে গ্রিন কার্ড দেওয়াই হয়েছে যে তোমাকে আমেরিকায় থাকতে হবে, বসবাস করতে হবে, পার্মানেন্ট রেসিডেন্ট যেহেতু, সেহেতু বারবার আসা যাওয়া করলে এই সন্দেহটা আসবেই। সুতরাং বোধহয় আমাদের পরামর্শ এরকমই থাকবে, যারা পার্মানেন্ট গ্রিন কার্ড পান, গ্রিন কার্ড যারা ধারী আছেন, তাদেরকে মানসিকভাবে প্রস্তুতি নিতেই হবে যে গ্রিন কার্ড যেদিন থেকে পেয়েছেন আপনাকে আমেরিকায় বসবাস করতে হবে। হ্যাঁ, বছরে এক আধবার যেতেই পারেন, কিন্তু সেটাও বেশি দিন নয়, অল্প দিনের মধ্যে আবার ব্যাক করতে হবে। তাহলে বোধহয় এই প্রশ্নগুলো থাকে না। তো অনেক ধন্যবাদ মিস্টার মজুমদার। এই আজকে আমরা একটু অনির্ধারিত আলোচনাই করছি, একেবারে কোনো নির্ধারিত বিষয় নিয়ে নয়, কারণ সবসময় তো আমরা এগুলো বলেই থাকি। আজকে যেগুলো মনে হচ্ছে যে এই কথাগুলো তো অনেক সময় আলোচনা হয় না, সেরকম বিষয় নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করছি। এখন আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, যে তার আগে অবশ্য আমি এক দর্শকের প্রশ্ন নিয়ে নিই। মিস্টার মজুমদার, আপনার অনুমতি সাপেক্ষে একজন দর্শকের প্রশ্ন নিতে চাই। প্রিয় দর্শক, কে আছেন টেলিফোন লাইনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আমার নাম আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমার একটা কোশ্চেন ছিল, আমি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করছিলাম, তো ওখানে একটা কোশ্চেন করতেছিল যে তুমি কি 18তম জন্মদিন থেকে 26তম জন্মদিনের মধ্যে আমেরিকা ছিলা কিনা। তো আমি ছিলাম, কিন্তু আমি তখন ওখানে লিগালি ছিলাম না। আমি গ্রিন কার্ড পেয়েছি 4 বছরের মতো হবে। সো ওই কোশ্চেনটা যখন আমি নো দিই, তখন একটা কথা আসে যে তুমি সিলেক্টিভ সার্ভিস রেজিস্ট্রেশন করেছো কিনা, কিন্তু আমি তো এটা করিনি আর কি। তো এখন আমি এই মুহূর্তে কিভাবে প্রসেস করতে মানে আগাতে পারি সিলেক্টিভ সার্ভিস, এই ব্যাপারটা কিভাবে দেখতে মানে। অনেক ধন্যবাদ। সিলেক্টিভ সার্ভিস ওটা যদি আপনি অনলাইনে করে থাকেন, ওটা একটা ওই অনলাইনে একটা এক্সপ্লেনেশন সাবমিট করতে হবে। আপনি যেটা যেমন কি বলতেছিলেন, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ল হচ্ছে যারা 18 থেকে 26 বছর বয়সে যুক্তরাষ্ট্রে ছিলেন, তারা সিলেক্টিভ সার্ভিস অর্থাৎ সামরিক বাহিনীতে নিবন্ধন করার একটা আইনগত বাধ্যবাধকতা আছে এখানে। তবে আপনি যেটা বললেন, আপনি ওই সময় লিগেল ছিলেন না, সুতরাং আপনি ইলিগেল লোককে তো তারা সামরিক বাহিনীতে অনেক সময় নেয় না, বা সেটা আপনি জানতেনও না, অনেক সময় সেটাও নেই। সুতরাং আপনার একটা এক্সপ্লেনেশন লাগবে যে আমি ওই সময় আমার লিগেল স্ট্যাটাস ছিল না, এই জন্য আমি সামরিক বাহিনীতে নিবন্ধন হওয়ার অ্যাপ্লিকেশন করি নাই। আর প্যারাগ্রাফে লিখতে হবে, এবং সামরিক বাহিনী যে কোনো কোনো ক্ষেত্রে লিগেল স্ট্যাটাস ছাড়া লিগেল স্ট্যাটাস বিহীন লোকজনকেও নেই, সে ব্যাপারে আমার জানা ছিল না, সে কারণে আমি জয়েন করি নাই। তৃতীয় প্যারাগ্রাফে লিখতে হবেন, হাউএভার আমি এখন যদি যুক্তরাষ্ট্রের সরকার সামরিক বাহিনীতে নিবন্ধন করে আমাকে, তাহলে আমি যাইতে বাধ্য আছি, এবং দেশের জন্য আমি বিয়ার আরম অর্থাৎ অস্ত্র হাতে নিতে বাধ্য থাকবো। এই ধরনের একটা স্টেটমেন্ট দিতে হবে। আপনাকে নট অ্যাপ্লিকেবল বলিয়া নিচে আসিয়া সেখানে যখন ডকুমেন্ট আপলোড করবে সেটা দিতে হবে। আর যদি ম্যানুয়ালি করে থাকেন সেম থিং, সেখানে নট অ্যাপ্লিকেবল দিয়া ওই এক্সপ্লেনেশন দিতে হবে। আপনি একটা অ্যাডেন্ডাম বলা হয়, ফর্মের সাথে যুক্ত করে দিতে হবে যে, এবং সিটিজেনশিপ যখন ইন্টারভিউ দিবেন সেম কোশ্চেন আপনাকে ফেস করবেন, আবার ইমিগ্রেশন অফিসে জিজ্ঞাসা করবে তুমি এদেশে কবে আসছো। সুতরাং দেখা গেল যে আসার বয়স অনুসারে যখন আপনি আসছেন ওই সময় আপনি
ওই ওই বয়সে ছিলেন, ওই বয়সে 26 বছর কম বয়সে ছিলেন, ইনক্লুডিং আমাকে এই কোশ্চেন ফেস করতে হয়েছিল, আমিও 26 বছর আগে আসছিলাম। সুতরাং আপনাকে এক্সপ্লেনেশন করলেই হবে এবং আশা করি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। আপনি যদি সিটিজেনশিপ পাস করেন, ব্যাকগ্রাউন্ড যদি আপনার ভালো থাকে, আপনি সিটিজেনশিপ পাবেন, এটার জন্য প্রতিবন্ধকতা হবে না। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নটির জন্য। আশা করি আপনার প্রশ্নের যথাযথ উত্তর পেয়েছেন এবং আপনি সেভাবেই আপনার এই সিটিজেনশিপ পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন। অসংখ্য ধন্যবাদ আবারও। প্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার নাম আসসালাম। জান্নাতুল ফেরদৌস, আমি ব্রুকলিন থেকে বলছিলাম। জি, আমার প্রশ্নটা হচ্ছে ভিজিট বিষয়ে এসে কারো যদি বাচ্চা হয় এবং মেডিকেট সুবিধা নেয়, সেক্ষেত্রে সে পরবর্তীতে যদি স্টুডেন্ট হিসাবে আসে তাতে কোনো অসুবিধা হবে কিনা, অথবা যদি ফ্যামিলি ভিসায় যদি পরবর্তীতে সে ইমিগ্রেন্ট হয় সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা মেডিকেট ইউজ অনেক করার কারণে। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটা মিস্টার মজুমদার। এটা একটা অত্যন্ত একটা গুড কোশ্চেন করেছেন। অনেকেই যুক্তরাষ্ট্রে আসার পরে এরা ভিজিট করে, এরা মনে করে ওখানে হয়তো একটা বাচ্চা হয়। যুক্তরাষ্ট্রে আসার সময় কিন্তু আপনি বলছেন যে ভিজিটে আসার সময় বলছেন আপনি একদম সম্পদশালী, আপনার টাকা পয়সার কোনো অভাব নাই, আপনি যুক্তরাষ্ট্রের জনগণের কোনো বাধা হবেন না। অথচ এখানে আসার পরে আপনার বাচ্চা হয়েছে এবং বাচ্চা হওয়ার পরে এখানে তো ভেরি এক্সপেন্সিভ, হসপিটালে অনেক বিরাট বিল আসে। ওই বারবিক কারণে ওই বিলগুলো তারা চায় না, এটা কিন্তু আপনার নামের এগেনস্টে থেকেই যায়। তো সুতরাং পরবর্তীতে স্টুডেন্ট বিষয়ের সময় যখন অ্যাপ্লিকেশন করবেন সেখানে তারা ওই কোশ্চেনগুলো আসবে, আপনি আবাস যুক্তরাষ্ট্রে ছিলেন কিনা বা কোনো ভায়োলেট করেছেন কিনা, এটা কিন্তু উত্তর দিলে আপনাকে আর স্টুডেন্ট ভিসা দেবে না। সেম থিং যে ভিসা প্রভিশন ভায়োলেশন যদি করছেন না, যদি যেটা আপনি বললেন এই কথাটা যদি বলেন, হয়তো আপনাকে ভিসা দিবে না। হাওয়ার এটা অত্যন্ত একটা কাছি এবং মর্মস্পর্শী ইস্যু। আপনার এটার জন্য আপনি পার্সোনালি আপনার অ্যাটর্নির সাথে কথা বলবেন এবং পরবর্তী অ্যাপ্লিকেশনগুলো করার সময় সতর্কতা অবলম্বন করবেন এবং অ্যাটর্নির মাধ্যমে করবেন, যাতে করে জটিলতা না হয়। আর অনেক সমস্যা, যে কোনো লিগ্যাল সমস্যারই আবার সমাধানও থাকতে পারে। আবার অথচ আপনি আমাকে বলেন নাই যে আপনারা কোনো মেডিকেল বিল ডিফল্ট আছেন কিনা, দেন না, সেটা বলেন নাই। আমি ধরে নিয়েছি মেডিকেল ডিফল্ট বেশিরভাগ ক্ষেত্রে মানুষ দেয় না। তো সুতরাং আমি স্ট্রংলি অ্যাডভাইস করবো আপনাকে, আপনি কোনো অ্যাটর্নির সাথে কথা বলবেন পরবর্তী অ্যাপ্লিকেশনগুলো করার জন্য, এবং এই কোশ্চেনগুলোও পার্সোনালি ব্যক্তিগতভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলে ভালো হবে। অনেক ধন্যবাদ। আমাদের সময় প্রায় শেষের দিকে, তা আমি ফেসবুক থেকে একজন দর্শক প্রশ্ন করেছেন, ছোট করেই আমরা জবাব দিতে চাই। উনি বলেছেন, নুরুল ইসলাম, হোয়াট অ্যাবাউট I-485 গ্রিন কার্ড অ্যাসাইলাম প্রসেসিং টাইম, এটার সময় কত লাগে, এটা বোধহয় জানতে চেয়েছেন। শিওর। সো গ্রিন কার্ড পাওয়ার পরে অ্যাসাইলাম অ্যাপ্রুভ হওয়ার পরে যখন অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস করবেন, তো অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস রেগুলার রুল হচ্ছে টাইম হচ্ছে 12 to 16 মান্থ। বাট এখন দেখা গেল আপনার অ্যাপ্লিকেশনটা কারেক্টলি আপনি ফিল আপ করেন নাই, সেই ক্ষেত্রে দেখা গেল আরএফি আসে, রিকোয়েস্ট ফর এভিডেন্স আসে, বা সেখানে ডিফেক্টিভ পিটিশন যখন ডিফেক্টিভ হয় তখন সেটা হায়ার অফিসের কাছে পাঠানো হয়। এটা ডিপেন্ড করে কি ধরনের পিটিশন করেছেন, এবং এই ধরনের পিটিশনগুলো লয়ের মাধ্যমে ফাইল করাই উচিত। অনেকে অ্যাসাইলাম অ্যাপ্রুভ হওয়ার পরে মনে করে বাকিটা ভেরি ইজি, আমি যে কোনো কাজে করে ফেলি। তো আমি বিস্তারিত জানি না আপনারা কে করছে, আপনার জন্য ইম্পর্টেন্ট হবে আপনার রিসিপ্ট নাম্বার দিয়া USCIS অনলাইনে দেখেন যে এটা স্ট্যাটাস কোথায়। যদি কোনো লয়ের মাধ্যমে ফাইল করে থাকেন, আপনার লয়ের সাথে কথা বলেন যে এটা কতদিন লাগবে, আর জিনিসটা কিছুটা গুরুত্ব দিয়ে আপনার দেখতে হবে। অনেক ধন্যবাদ। ছোট করে আর একটা প্রশ্ন আমরা নিতে চাই সোশ্যাল মিডিয়া থেকে। শাহাদাত হোসেন খান লিখেছেন, আমাদের F4 ভিসার ইন্টারভিউ কি চলছে? শিওর, ইন্টারভিউ অ্যাগেন চলছে। বেশিরভাগ যাদের ইন্টারভিউ স্কেজুয়াল ছিল প্যান্ডামিকের আগে, শত শত ইন্টারভিউ ছিল, সেই ইন্টারভিউগুলো তারা প্যান্ডামিকের কারণে নিতে পারে নাই। ওগুলা হচ্ছে নতুন করে নেওয়ার মতো অর্থবল জনবল এখনো এমবিসিগুলার নাই, এবং আমরা বরাবর বলে এসেছি সরকারের প্রতিজ্ঞা, তারা বেশি জনগণ বেশি নিয়োগ করবে এবং ফাইন্যান্স দিবে চালু করার জন্য, আর এখনো এটা পুরোপুরি সফল হয়নি। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের প্রশ্ন করার জন্য। আমাদের হাতে একেবারেই সময় নেই। এই সামগ্রিক বিষয় নিয়ে বা
ছোট্ট যদি ইমিগ্রেশন সম্পর্কে যদি কোনো টিপস থাকে 1 মিনিটের মধ্যে যদি মজুমদার সাহেব কিছু বলতেন, তারপরেই আমরা অনুষ্ঠানটা শেষ করতে চাই। টিপস হচ্ছে যে কোনো পিটিশন ফাইল করার আগে অত্যন্ত সতর্কতা অবলম্বন করবেন এবং প্রফেশনালি ফাইল করবেন। এতে করে আপনার পিটিশন ডিফেক্টিভ না হওয়ার সম্ভাবনা বেশি, ত্বরান্বিত হওয়ার সম্ভাবনাই খুব বেশি। এবং আজকের অনুষ্ঠান যারা দেখছেন কাইন্ডলি সবাই শেয়ার করবেন, যত বেশি শেয়ার করবেন যারা আজকে দেখেন না তারা দেখতে পারবেন। এবং আপনাদের কোশ্চেনের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। টিভিএনকে, আপনাকে, রানা ভাইকে সবাইকে অনেক ধন্যবাদ আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, অত্যন্ত জনগুরুত্বপূর্ণ ইস্যুগুলা জনগণের সামনে তুলে দেওয়ার জন্য। আশা করি জনগণ উপকৃত হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। অনেক ধন্যবাদ আপনাকেও। আপনিও আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে বের করে আমাদেরকে সময় দিয়ে আমাদের স্টুডিওর সাথে সংযুক্ত হয়েছিলেন। এজন্য মিস্টার মজুমদার আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমরা কৃতজ্ঞ, আমরা প্রাণিত। থ্যাংক ইউ। শুভরাত্রি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠানের সামগ্রিক বিষয় নিয়ে কথা বলেছি। বাড়ি কেনা বেচার আইনগত দিক নিয়ে আমরা কথা বলেছি, কিছু টিপস দিয়েছি, ইমিগ্রেশন সংক্রান্ত কিছু টিপস আমরা দিয়েছি। আশা করি সবগুলোই আপনাদের ভালো লেগেছে। এভাবেই আমরা আমাদের কমিউনিটির সাথে যেমন আমরা আছি, তেমনি আপনারাও থাকুন আমাদের টিভিএন 24 টেলিভিশনের সাথে। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।